আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপারফাস্ট 7 ওয়ার্ল্ড সংবাদ শিরোনাম। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা চলছে। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খানের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে নতুন ভিসা নীতি, বললেন মার্কিন রাষ্ট্রদূত। সরকার এ বিষয়ে চাপে নেই বলে পররাষ্ট্রমন্ত্রীর দাবি। এবং নির্বাচনে বাধাদানকারীদের জন্য মার্কিন ভিসা নীতি সতর্কবার্তা, বলছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচন উদ্বেগের প্রতিফলন বলে বিএনপির মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা চলছে। কিছুক্ষণ আগে পাওয়া ফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খানের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। মোট 480টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ফলাফল পাওয়া গেছে 350টি কেন্দ্রের। সবশেষ 350টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী 1,80,878 ভোট পেয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে 1,63,378 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করেছে পুলিশ, র্যাব ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 13,000 সদস্য। সবগুলো কেন্দ্রেই ভোট গ্রহণ হয়েছে ইভিএমে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহজ করতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে নির্ধারিত বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের পাশে থাকবে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সরকার একা চাইলেই হবে না, জনগণ সহ সব স্তরেরই সহযোগিতা করতে হবে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েব পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার একযোগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রকাশ করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও টুইটারে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তি ও তাদের নিকটাত্মীয়দের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ হতে পারে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের পিটার হাস বলেন, নতুন ভিসা নীতি ঘোষণা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মার্কিন সমর্থনের একটি প্রকাশ। এটি পূর্ব নির্ধারিত, যা নিয়মিত বৈঠকের অংশ। দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন ভিসা নীতি, এটি বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবার জন্য, যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। বাংলাদেশ যা চায় মার্কিন ভিসা নীতিতে তারই পুনরাবৃত্তি হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। শুধু বাংলাদেশ নয়, এই ভিসা নীতি বিশ্বের অনেক দেশের জন্যই আছে বলেও উল্লেখ করেন তিনি। জ্বালাও পোড়াও আমরা চাই না, এইটা হয়তো সাহায্য করতে পারে। এটা নতুন তাদের পলিসি এবং এইটা তারা আশা করে ইট উইল হেল্প বাংলাদেশ এই কিসের জন্য। তাদের একটা ফিলসফি হচ্ছে যে বিভিন্ন দেশে গণতন্ত্রের যাতে উন্নয়ন হয় সেইটা করা, কারণ সেইটার জন্যে তারা চেষ্টা করুক, তাদের চেষ্টা করে আমরাও গণতন্ত্র যাতে সমুন্নত হয়, আমাদের দেশে গণতন্ত্র যাতে বিঘ্নিত না হয়। আমরা আইন করেছি, যদি হয় তাদের শাস্তির ব্যবস্থা করে। উই হ্যাভ ডান ইট, আমাদের কোনো ব্যর্থতা নাই, বরং আমরা যা যা চাচ্ছি সেই অনুযায়ী কাজ হচ্ছে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত গুলশানে নিজ বাসভবনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ নেতারা বলেছেন, আন্দোলনের নামে যারা নির্বাচনে বাধা দিতে চায়, যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি তাদের জন্য একটি সতর্কবার্তা। এ নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। ওদিকে বিএনপি বলছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে যে উদ্বেগ নতুন মার্কিন ভিসা নীতিতে তারই প্রতিফলন ঘটেছে। বিস্তারিত রাহুল রায়ের রিপোর্টে। যুক্তরাষ্ট্র থেকে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে বলে যখন আলোচনা চলছিল, তখন বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েব পোর্টাল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা আসে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিজেও টুইট বার্তায় জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তি ও তাদের নিকটাত্মীয়দের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ হতে পারে। জানানো হয়, গণতান্ত্রিক নির্বাচনে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো ও শান্তিপূর্ণ সমাবেশে বাধাদানকারীরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না। এরপর থেকে মার্কিন ভিসা নীতি এখন রাজনীতিতে মূল আলোচনার বিষয়। আমরা সরকার বা আওয়ামী লীগ এটা নিয়ে এরকম চিন্তিত না। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। কোনো অবস্থাতেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচন অনুষ্ঠানে আমরা কোনো রকম যেটা সঠিক না সেটা করব না। আমরা নির্বাচন চাই। নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে। তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। পাল্টা জবাবে বিএনপি বলছে, এই নতুন ভিসা নীতি সরকারেরই চিন্তার বিষয়। খবর আমাদের খবর না, খবর আছে আওয়ামী লীগের খবর, আওয়ামী লীগ সরকারের খবর আছে। কারণ জনগণ ফুসে উঠেছে, জনগণ এবার দিনের ভোট রাতে করতে দেবে না এবং আমরা একটি অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্তই হলো যে নির্বাচনকালীন একটি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে দখল করার জন্য, ভোট চুরির মাধ্যমে নির্বাচনে যাওয়ার জন্য যত ধরনের সংগঠন, ব্যক্তি এবং দেশ হিসেবে বাংলাদেশকে বলছে, সরাসরি তারা অ্যাড্রেস করেছে এটা। বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ফল ঘোষণার আপডেট জানাতে গাজীপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন সহকর্মী সোমা ইসলাম। যাচ্ছি তার কাছে। সোমা, আপনি রয়েছেন গাজীপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে। ফল ঘোষণার এই পর্যায়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? মেহেদী, ধন্যবাদ আপনাকে। একদম শেষ মুহূর্তের কয়েকটা আর মাত্র মনে হচ্ছে যে আধা ঘন্টার একটা সময় এসে দাঁড়িয়েছে, কারণ আর পুরোপুরি রেজাল্ট ঘোষণা করতে এইমাত্র রিটার্নিং অফিসার বলেছে খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 20-25 মিনিট সময় লাগবে। এই মুহূর্তের রেজাল্ট বোর্ডটা আমি দেখাতে চাই। আপনি দেখুন যে হাড্ডাহাড্ডি লড়াই কাকে বলে। সেই জায়গাটা দেখেন যে জায়দা খাতুন, যিনি টেবিল ঘড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী, তার প্রাপ্ত ভোট 1,97,473 এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আজবতুল্লাহ খান পেয়েছেন 1,81,393। আর সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে আছেন হাতপখা 36,441। তাহলে যেটা নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুনের এইমাত্র রিটার্নিং অফিসার যে ঘোষণা করলেন 380 কেন্দ্রের মধ্যে 385টা কেন্দ্রের রেজাল্ট, সেটাকে আপনারা দেখালাম। এবং আর অল্প একটু অপেক্ষা, আসলে অল্প একটু অপেক্ষা বলতে অসমর্থিত সূত্র থেকে তো আমরা নানান খবরই পাচ্ছি, কিন্তু সেদিকে আমরা একদমই চোখ রাখবো না। কিন্তু আমরা বেসরকারি যে ফলাফল রিটার্নিং কর্মকর্তার, সেদিকেই আমরা চোখ রাখছি এবং এই রেজাল্ট শিটটাই আমরা দেখছি যে এই রেজাল্ট শিটটাই হচ্ছে নির্বাচন কমিশনের একদম বেসরকারি ফলাফল, যেটাকে আমরা একদম সত্য বলতে পারি, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, এবং সেই নির্বাচন কমিশন করছে। তবে যদিও একটু অনেকে কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করছেন যে ইভিএমে ভোট হওয়ার পরও কেন এত দেরি হচ্ছে ফলাফল প্রকাশে, কিন্তু নির্বাচন কমিশন কোনো ধরনের ঝুঁকি, কোনো ধরনের বিতর্ক, কোনো ধরনের অসতর্কতায় যেতে চায় না বলেই তারা প্রত্যেকটা কেন্দ্রে যে ফলাফলগুলো আসছে সেটাকেই তারা খুব বুঝে শুনে দিচ্ছেন। এবং প্রত্যেকটা সবসময় আমরা ভিতরে রেখি যে একাধিক কেন্দ্রের ফলাফল
প্রকাশ করা হয়, কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র মেয়র প্রার্থীর একটা রেজাল্ট শিট এককভাবেই ঘোষণা করা হচ্ছে, কোনো ধরনের ঝুঁকি এবং কোনো ধরনের যেন সমালোচনা তৈরি না হয়। এবং রিটার্নিং কর্মকর্তা আর অল্প কিছুক্ষণের মধ্যেই 480টা ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন এবং সেজন্য একটু অপেক্ষা তো করতেই হবে। এবং তারপরে আমরা আসলে বলতে পারবো যে গাজীপুর সিটি কর্পোরেশনের নগরের অভিভাবকটা কে হলেন। তবে আর খানিকক্ষণের অপেক্ষা। নির্বাচন কমিশনের এই মুহূর্তে আমরা ফলাফল ঘোষণায় দেখেছি যে একটু তারা থেমে আছেন, অর্থাৎ একেবারে অনেকগুলো রেজাল্ট শিট আসলেই তারা ফলাফলটা ঘোষণা করে দিবেন, খুব বেশি সময় লাগবে না। যদিও নেতাকর্মী সমর্থকরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে কেন এত সময় লাগছে। তবে তারা সময় লাগার কারণ যেহেতু 350 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গাজীপুর সিটি কর্পোরেশন বিভিন্ন কেন্দ্র থেকে রেজাল্টগুলো আসতে তাদের কিছুটা সময় নিচ্ছে। তবে রেজাল্টের পরবর্তী যে অংশ তারাও কিন্তু বারবার বলে দিয়েছেন যেই বিজয়ী হোক না কেন কোনো ধরনের উত্তেজনা, বিজয় মিছিল, র্যালি করতে নিষেধ করে দিয়েছেন এবং সে কোনো ধরনের যেন নাশকতা না হয় সেজন্য কিন্তু নির্বাচনের যে বঙ্গতাজ অডিটোরিয়াম তার পাশে প্রত্যেকটা জায়গায় বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার মোতায়েন করা হয়েছে। মেহেদী। সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী সোমা ইসলামের সাথে, জানাচ্ছিলেন গাজীপুরের রিটার্নিং অফিসার থেকে ফলাফল ঘোষণার সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত সবুজাভ পরিবেশ গড়ে তুলতে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ হয়েছে। প্রকৃতি সুরক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। বরগুনা থেকে হাসানুর রহমান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। নিয়ে এগিয়ে যাচ্ছে প্রকৃতি জীবন ক্লাব এবং বরগুনায় আজ যে বৃক্ষরোপণ হয়েছে সেখানে 1500 শুধু তালগাছই লাগানো হয়েছে এবং পাশাপাশি 5000 চারা রোপণ করা হচ্ছে এবং এই কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু একবারে যেহেতু এতগুলো গাছ লাগানো সম্ভব না, সুতরাং গ্র্যাজুয়ালি এই গাছগুলো রোপণ করা হচ্ছে। তো এই বরগুনাতে যেই কাজটি হচ্ছে, এই কাজটি এই ধরনের গাছ, ফলদ, বনজ এবং ঔষধি আমরা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের যে উষ্ণতা, সারা বাংলাদেশব্যাপী যে উষ্ণতা এবং জলবায়ুর যে সমস্যা সেটার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। সুতরাং গাছের বিকল্প নেই, গাছ আমাদের লাগাতে হবে এবং যে কাজটি বরগুনায় হচ্ছে সারা দেশব্যাপী কিন্তু অন্যান্য বৃক্ষ রোপণ করে আমাদের এই এলাকাকে সবুজে ভরে দিবেন। যদি তাল গাছ বেশি বেশি রোপণ করা হয় তো সেই বজ্রপাতের হাত থেকে অন্ততপক্ষে আমরা রক্ষা পেতে পারি। সবুজে সাজায় বাংলাদেশ এটা অত্যন্ত একটি উপযোগী একটি কর্মসূচি। যে বৃক্ষরোপণের সূচনা হয়েছে এজন্য আমরা এই ক্লাব এবং কর্তৃপক্ষকে শুরুতেই ধন্যবাদ জানাই। ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করতে এবং গাছ লাগিয়ে আমাদের পাশাপাশি অন্যরাও উদ্যোগী হবে। প্রত্যেকটা মানুষকে এই গাছ লাগানোর উদ্যোগটা যেন গ্রহণ করে সেই দিকে আমরা উদ্বুদ্ধ করব। সব মিলিয়ে আমরা প্রায় 5000 বৃক্ষরোপণ করতে যাচ্ছি। সবুজ বনায়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সুন্দর ভবিষ্যতের জন্য আমি আশা করি এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে। গাছ কাটবো না, আমরা গাছ রোপণ করব, সবুজে ঘেরা যেন বাংলাদেশ থাকে এইটা আমরা চাই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রকৃতি ও জীবন ক্লাব অত্যন্ত চমৎকার নাম। এটাই তো আসল পৃথিবীতে প্রকৃতি এবং জীবন। জীবন যারা আয়োজন করেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যেটা অত্যন্ত উত্তম কাজ। পৃথিবীতে প্রাণ রক্ষার চেয়ে ভালো কাজ আর কিছুই নাই। গাছ মানুষকে জীবন দেয়, গাছ মানুষের সবকিছু দিয়ে রক্ষা করে। আমি আশা করি আপনাদের এই উদ্যোগটা আর সামনে এগিয়ে যাক। যেহেতু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তো যার কারণে ঝড় হচ্ছে, এখানে ঘূর্ণিঝড় হচ্ছে, তো যার কারণে এখানে মানুষকে রক্ষা করতে হলে একটা বেষ্টনী দরকার এবং সেটা দরকার সবুজ বেষ্টনী, এবং সেটা একমাত্র গাছই পারে এই সবুজ বেষ্টনী দিয়ে আমাদেরকে রক্ষা করতে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলিম আল রাজি, চ্যানেল আই।
এ পর্যায়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাজেট। সুষম বন্টন ব্যবস্থার অভাবে সমাজে আর বৈষম্য বাড়ছে বলে জানিয়ে বৈষম্য কমাতে বাজেটের সুস্পষ্ট দিক নির্দেশনার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডকে গতিশীল করার তাগিদ দিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। রাজস্ব আদায়ে কর ব্যবস্থাপনার সংস্কার সহ সম্পদ কর আরোহণের দিকে মনোযোগ দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। করদাতারা মনে করছেন জনগণের কষ্টের করের টাকা খেয়ে ফেলছে দুর্নীতি। রোকসানা আমিনের রিপোর্ট। নির্বাচনের আগে চরম মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট ও ঋণের বোঝা মাথায় নিয়ে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরে ৭,৬০,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় ব্যয়ের বাজেট। উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের মানুষের প্রকৃত আয় কমেছে। এই অবস্থায় করমুক্ত আয়ের সীমাসহ মূল্যস্ফীতির হার কমানোর দাবি করদাতাদের। দুর্নীতি আমার ট্যাক্স খেয়ে ফেলতেছে। খাবার থেকে শুরু করে যে কোনো কিছু কিনতে চাই আগেই ভ্যাট ইম্পোজ করা থাকে। এটা তো এক ধরনের ডাবল ট্যাক্সেশন হচ্ছে, ঠিক আছে। ইনফ্লেশন রেটটাকে ট্যাক্সের মধ্যে অবশ্যই আনা উচিত। ইনফ্লেশন রেট যদি বেশি হয় ট্যাক্স কমাইতেই হবে, কোনো উপায় নাই। প্রাইস তো আপনারা ঠিকই রাখতেছেন, প্লাস এক্সট্রা একটা ভ্যাট রাখতেছেন। একজন সাধারণ মানুষ হিসাবে অবশ্যই আমি সার্ভিসগুলোই তো চাইবো। নাম্বার অফ ট্যাক্স পেয়ারের সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। আগে তো প্রথম আমরা ভ্যাট দিছি মাত্র 2%। দেশে ধনীর সংখ্যা বাড়লেও রাজস্ব আদায়ে কেন পিছিয়ে সরকার, এমন প্রশ্ন ছিল জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যানের কাছে। অর্থাৎ সুষম বন্টনের ব্যবস্থাটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এগুলো হবে। যখনই দেখা যাবে যে কারোর কাছে অনুপার্জিত টাকা বেড়েছে, প্রশ্ন উঠবে সেই তার এই অনুপার্জিত টাকার উৎস কী, এই উৎসের উপরে প্রশ্ন করতে হবে। মানে অবৈধভাবে অনুপার্জিত আয়ের পথটা বন্ধ করতে হবে। কারোর কর ছাড় দেওয়া বা এগুলো করা, ইভেন কর্পোরেট করের হার কমানো সবই সম্ভব হতো যদি আমি একটি সুষম পরিস্থিতিতে যদি পৌঁছাতে পারতাম। কারণ এনবিআরকে অনলাইনিং করে তাকে সেই অ্যানালাইসিস করার মতো দক্ষ জনবল, দক্ষ কাঠামো তাকে বৃদ্ধি করতে হবে। অটোমেশনটা খুব দেরি হয়ে যাচ্ছে মনে হবে, যে সে কত বছর ধরে করছে, এটা দ্রুত করতে হবে, সেক্টর ওয়াইজ করতে হবে। আমার অর্থনীতি যদি যথাযথভাবে রাখতে চাই, একে অগ্রগতি চাই, একে যদি সকলের প্রতি সমান আচরণে নিষ্ঠ থাকতে চাই, আমি যদি দেখতে চাই যে এখানে বৈষম্য ক্রমশ কমে আসবে, তাহলে আমাকে কঠোর কিছু পদক্ষেপ, কিছু পরিবর্তিত কৌশল আমাকে করতে হবে, মানতে হবে। এরই মধ্যে রাজস্ব আদায় বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বাড়তি চাপও আছে। $470 কোটি ঋণের বিপরীতে IMF এর বেঁধে দেওয়া শর্তে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের সক্ষমতা নিয়ে কথা বলেছেন অর্থনীতিবিদরা। সার্বিকভাবে কর প্রশাসনকে বড়ভাবে সংস্কার করা ছাড়া এই পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হবে না। আগামী বছরেও যখন IMF এর যেই লক্ষ্যমাত্রাটা দেওয়া আছে সেইটা অর্জন করাও কঠিন হবে যদি না সরকারের পক্ষ থেকে বড় আকারে কর আহরণের যে পদ্ধতি এবং এটার মধ্যে যে ফাঁকি এবং দুর্নীতি আছে সেইটার ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেওয়া। সরকারের ভিতরে নিঃসন্দেহে বড় একটা গোষ্ঠী স্বার্থ আছে, যে কারণে বিভিন্ন পর্যায়ে, যেটা খাত ভিত্তিকভাবে হোক, ব্যবসা প্রতিষ্ঠান ভিত্তিকভাবে হোক, কর মওকুফ করার একটা প্রবণতা আমরা দেখেছি গত 5-10 বছরে এসছে। এই পরিস্থিতি থেকে সরকারকে বেরোতে হবে, কারণ সরকারের কাছে যদি অর্থ না থাকে, তার যে ভোটার আছেন তাদের জন্য তারা শিক্ষা দিতে পারবেন না, স্বাস্থ্য দিতে পারবেন না, সামাজিক নিরাপত্তা দিতে পারবেন না। সুতরাং সরকার তার নিজের স্বার্থের জন্যই রাজস্ব আহরণে আরও বেশি প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা আনবে, এইটাই হলো আমাদের কাম্য। বাংলাদেশে এখন একটা উত্তরাধিকার করের একটা নতুন করে প্রবর্তন করা দরকার। একদিকে কর ব্যবস্থাপনার সংস্কার এবং সম্পদ কর আহরণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দক্ষতা, দুটোতেই জোর দিতে হবে। প্রতি বছর বাজেটের আকার যে হারে বাড়ছে সে হারে বাড়ছে না রাজস্ব আদায়। আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5 লাখ কোটি টাকা। এর মধ্যে 4,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে এনবিআর। সেক্ষেত্রে বাজেটে ঘাটতি থেকে যাবে প্রায় 2.5 লাখ কোটি টাকা, যা জিডিপির 5% বেশি। এই ঘাটতি পূরণ হবে ব্যাংক ঋণ সহ দেশি বিদেশি সংস্থা থেকে ঋণ নিয়ে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে।
মন্ত্রিপরিষদ বিভাগের P4D এর আওতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস প্ল্যান উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পে কমিউনিকেশনস প্ল্যানে নাগরিক, গণমাধ্যম কর্মী এবং সরকারি কর্মচারীদের 3 গ্রুপে টার্গেট অডিয়েন্স বিবেচনা করা হবে। এই 3 গ্রুপের মধ্যে কার্যকর যোগাযোগ বাড়ানো এবং সরকারি সেবা প্রাপ্তি এবং প্রদানে গতিশীলতা আনতে সহায়ক ভূমিকা পালন করবে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফজলুর হকের সভাপতিত্বে সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক আহমেদ, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং অন্যরা উপস্থিত ছিলেন। কোনো দেশবিরোধী অপশক্তি যেন দেশের চলমান উন্নয়নের ধারা ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। রাজনীতিতে রংপুর বিভাগের সমিতির বার্ষিক সাধারণ সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন অকালে ঝরে না যায়, এজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে 101 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিআইজি আবু কালাম সিদ্দিক এবং অন্যরা বক্তৃতা করেন। এ পর্যায়ে কৃষি সংবাদ। মাগুরায় লিচুর ভালো ফলন হয়েছে। বিভিন্ন এলাকায় বাগানগুলোতে লিচু সংগ্রহ ও বাজারজাত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগান মালিক এবং ব্যবসায়ীরা। সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন, হাজিরপুর, রাঘবদাইর ও পৌরসভার কিছু এলাকায় লিচুর জন্য সুপরিচিতি পেয়েছে। দেখবেন প্রকৃতি সংবাদ। বিদ্রোহী কবি হিসেবে সর্বজন বিদিত হলেও নজরুলের অসংখ্য সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির প্রতি কবির প্রেম, ভালোবাসা, আকুলতা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। 2023-2024 সময়ের জন্য সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রেসিডেন্ট পাকিস্তানের ইফতেখার আলী মালিকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন। বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে সার্ক দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করতে হবে। জানাবো খেলার খবর।